Hello student, I am Gobindo Sadhuka. Welcome to GS Academy. Student, আজকে আমি তোমাদের সাথে পলিটি প্রথম সিরিজে কিছু কোশ্চেন আলোচনা করব। তো তোমরা দেখো প্রতিটা কোশ্চেন তোমরা নিজেরা অ্যান্সার করতে পারো কি না। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখে নাও। হু প্রেজেন্টেড দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আমাদের যে সংবিধান সভা যখন তৈরি হয় সেই গণপরিষদে প্রথম অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেছিলেন। তো প্রথম যে অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করেছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1929 সালের 13ই ডিসেম্বর, তোমরা এগুলো আলাদাভাবে লিখে রাখতে পারো। 13ই ডিসেম্বর তিনি গণপরিষদে অর্থাৎ সংবিধান সভাতে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। এই অবজেক্টিভ রেজলিউশন জিনিসটা কি? এই অবজেক্টিভ রেজলিউশন হলো একটা খসড়া টাইপের জিনিস, যেটাই পরবর্তীকালে আমাদের সংবিধান যে পুস্তকটা রয়েছে সেই সংবিধানের পুস্তকের একদম শুরুতে যে প্রিএম্বেলটা রয়েছে অর্থাৎ প্রস্তাবনা যেটা রয়েছে সেই প্রস্তাবনা বা প্রিএম্বেল সেই প্রস্তাবনায় কিন্তু জায়গা করে নিয়েছে কোন জিনিসটা? অবজেক্টিভ রেজলিউশন। তাহলে অবজেক্টিভ রেজলিউশন এখান থেকে কী কী কোশ্চেন থাকবে? অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেন? জওহরলাল নেহেরু। উত্তর কত সালের কত তারিখে পেশ করেন? 1929 সালের 13ই ডিসেম্বর। আর প্রস্তাবনা যে সংবিধানের যে শুরুতে যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা অ্যাকচুয়ালি কি? সে অ্যাকচুয়ালি হলো জওহরলাল নেহেরুর যেটা প্রেজেন্ট করা যে জিনিসটা অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন সেটাই কিন্তু প্রস্তাবনার রূপ নেয় পরবর্তীকালে। ঠিক আছে, তো দ্বিতীয় কোশ্চেন আমরা দেখব। হাউ মেনি মেম্বার্স ওয়ার ইন দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের যে সংবিধান যে খসড়া কমিটি ছিল, সংবিধান লেখার জন্য যে খসড়া কমিটি ছিল তাতে কতগুলো সদস্য ছিল? তো তোমরা এটার অ্যান্সার করবে। এটার অ্যান্সার হলো 7জন সদস্য ছিলেন। তো 7জন সদস্যের মধ্যে প্রথম আমি বলবো চেয়ারম্যানের কথা। যে সংবিধান যে খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। তোমরা সবাই জানো যে সংবিধান যে খসড়া কমিটি তার হলো চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। 2 নম্বর যে সদস্য ছিলেন তিনি ছিলেন গোপাল স্বামী আয়াঙ্গার। লিখে রাখবে গোপাল স্বামী আয়াঙ্গার। 3 নম্বর সদস্য কে ছিলেন? 3 নম্বর সদস্য ছিলেন আলাদি কৃষ্ণস্বামী আয়ার। তাহলে কৃষ্ণস্বামী আয়ার লিখে দিলাম শর্টকাটে। হ্যাঁ, কৃষ্ণস্বামী আয়ার। 4 নম্বর যে সদস্য ছিলেন কে এম মুন্সি। 5 নম্বর সদস্য ছিলেন মোহাম্মদ সাদুল্লাহ। 6 নম্বর যে সদস্য ছিলেন তিনি ছিলেন মাধব রাও। ইনি অ্যাকচুয়ালি একজনের রিজাইন করার পরে এসেছিলেন। বি.এল. মিত্র বলে একজন ছিলেন সদস্য, বি.এল. মিত্র। তিনি যখন রিজাইন করেন তার জায়গায় কিন্তু মাধব রাও এসেছিলেন। আর 7 নম্বর যে সদস্য ছিলেন তিনি হলেন ডিপি খৈতান। আচ্ছা, ডিপি খৈতানও একজনের জায়গায় স্থলাভিষিক্ত হন। তিনি আসেন হলো কৃষ্ণমাচারীর জায়গায়।
কৃষ্ণমাচারী। টি কৃষ্ণমাচারী এনার জায়গায় কিন্তু ডিপি খৈতান আসেন। আসলে অ্যাকচুয়ালি কি হয়, টি কৃষ্ণমাচারীর কিন্তু মৃত্যু হয়, তারপরেই কিন্তু ডিপি খৈতান আসেন। তো তোমাদের প্রশ্ন এখান থেকে কি এক্সট্রাভাবে আসতে পারে, বলবে যে সংবিধানের যে খসড়া কমিটি তার সদস্যদের মধ্যে নিচের কে সদস্য নন। সুতরাং চারটে অপশান থাকবে, যার মধ্যে তোমাকে একটা কিন্তু অপশান ছাঁটাই করতে হবে। সুতরাং 7 জনের নামটাই তোমাদের মনে রাখাটা খুবই ভালো হবে। তাহলে কে ছিলেন কোথায়, বি আর আম্বেদকর ছিলেন একজন। তাহলে 1 নম্বরে আমরা কার নাম পড়ছি, বি আর আম্বেদকর। 2 নম্বরে আমরা কার নাম পড়ছি, আয়াঙ্গার। 3 নম্বর আয়ার, গোপালাস্বামী আয়াঙ্গার। তারপরে হলো কৃষ্ণস্বামী আয়ার। তারপরে কে মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, মাধব রাও আর ডিপি খৈতান। ঠিক আছে, তো মাধব রাও কার জায়গায় এসেছিল, বিএল মিত্রর জায়গায়, আর ডিপি খৈতান এসেছিল টি কৃষ্ণমাচারীর জায়গায়। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি বলছে, গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান, হু ওয়াজ দ্য ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম যে মিটিং হয়েছিল, প্রথম মিটিংটা কত সালে হয়েছিল বা কত সালের কত তারিখে হয়েছিল, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। 9ই ডিসেম্বর 1946 সালে। তাহলে কত বলছি, 9ই ডিসেম্বর, 9th ডিসেম্বর 1946 সালে, 1946 সালে প্রথম কিন্তু সংবিধান সভার বৈঠক বসে, এবং এই বৈঠকে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে কিন্তু অস্থায়ী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। তো তার নাম হলো ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, এটা হলো ফার্স্ট মিটিংয়ে। সেকেন্ড মিটিং যখন হয়, অর্থাৎ 11 তারিখে 11th ডিসেম্বর 1946 সালে, তখন কিন্তু সচিদানন্দ সিনহাকে সরিয়ে দিয়ে পার্মানেন্ট যে চেয়ারম্যান বানানো হয়, সেটা কে, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে সংবিধানের সভার বা গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান কে ছিল। 11ই ডিসেম্বর 1946 সালে যখন সেকেন্ড বৈঠক বসে, তাতে কে তোমার চেয়ারম্যান ছিল, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট যে বৈঠক, সেখানে সচিদানন্দ সিনহা, তাকে কিন্তু চেয়ারম্যান বানানো হয়। আচ্ছা, তোমরা আরেকটা কোশ্চেনের উত্তর দেবে যে না, আমি বলে দিচ্ছি, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোট এরকম কতগুলো বৈঠক সংবিধান সভায় হয়েছিল। 11টি বৈঠক হয়েছিল। মোট কয়টা বৈঠক হয়েছিল সংবিধান সভার? 11টি বৈঠক হয়েছিল। সংবিধান সভা বা গণপরিষদের মোট 11টি বৈঠক হয়েছিল। তারপরে 4 দাগের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান হলো কেমন? রিজিড, ফ্লেক্সিবল, পার্শিয়ালি রিজিড, পার্শিয়ালি ফ্লেক্সিবল, না নাইদার রিজিড নর ফ্লেক্সিবল? তো ভারতের যে সংবিধান, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার মিনিংসটা তোমাদের বোঝাটা কিন্তু খুবই জরুরি। এটার মানেটা কি? এটার উত্তর হলো পার্শিয়ালি রিজিড অ্যান্ড পার্শিয়ালি ফ্লেক্সিবল। অর্থাৎ ভারতের যে সংবিধান, সেই সংবিধানের 368 নম্বর ধারায় বলা হয়েছে এই সংবিধানকে না সংশোধন করা যাবে। সংবিধানকে কি করা যাবে? সংশোধন, মানে ওতে যদি কোনো ভুল ভ্রান্তি বা সময়ের সাপেক্ষে যদি কোথাও চেঞ্জ করতে হয়, তাহলে সেই জায়গায় কিন্তু সংশোধন করা যাবে। তো সংশোধন করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু পার্ট আছে, অতি সহজেই আমাদের পার্লামেন্ট কিন্তু সংশোধন করে দিতে পারে। আর কিছু কিছু পার্ট আছে যেখানে কিন্তু 2/3 মেজরিটির মাধ্যমে একমাত্র সংশোধন করা যাবে পার্লামেন্টের দ্বারা। তো এর জন্যই বলা হচ্ছে আংশিক রিজিড, মানে কিছু জায়গায় শক্ত সংশোধন করা, আর কিছু জায়গায় নমনীয়, খুব সহজেই সংশোধন করা যায়। আশা করি কোশ্চেনটার মানে তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদের প্রথম নির্বাচিত
চেয়ারম্যান ছিলেন, গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। আচ্ছা, এই কথাটা আমি একটু আগে বলছিলাম, যদিও এটা কোশ্চেন হিসাবে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, যাই হোক এর উত্তর আমি দিয়ে দিচ্ছি। তো গণপরিষদের প্রথম যে অস্থায়ী চেয়ারম্যান বললে তোমরা উত্তর দিতে কিন্তু সচিদানন্দ সিনহা, কিন্তু গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান যেহেতু, তাহলে তোমরা উত্তর দেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কোন অধিবেশনের সময় হয়েছিল তোমরা নিশ্চয়ই মনে আছে, সেকেন্ড অধিবেশন, যেটা নাকি 9 তারিখের পরে অর্থাৎ 11 তারিখে হয়েছিল, 11th ডিসেম্বর 1946 সালে হয়েছিল। তারপরে কোশ্চেন, রুলস অফ প্রসিডিওর কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা দেখি করতে পারো কিনা তোমরা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি বল্লভভাই প্যাটেল, নাকি বি আর আম্বেদকর, নাকি নান অফ দিস? দেখি তোমরা কে উত্তর দিতে পারো। এটা সকলেই পজ করে নিয়ে নিজে নিজে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর খাতায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো রুল অফ প্রসিডিওর যে কমিটি, তার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এটার 6-এর উত্তর হবে তাহলে কত? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন সংবিধান সভা গঠিত হয় তখন এখানে ভিন্ন ভিন্ন কমিটি তৈরি হয়েছিল। হ্যাঁ, কিছু মেজর কমিটি ছিল আর কিছু মাইনর কমিটি ছিল। তো তোমার পরীক্ষায় কিন্তু এই মেজর কমিটিগুলোর থেকে কোশ্চেন আসতে পারে, এই মেজর কমিটিগুলো থেকেই সাধারণত কোশ্চেন আসতে পারে। তো মেজর কমিটি ছিল কতগুলো সেটাও তোমার কোশ্চেন আসতে পারে। মোট 8খানা মেজর কমিটি ছিল। কি ছিল? মেজর কমিটি। তো আমি 8খানা মেজর কমিটি সম্পর্কে তোমাদের একটুখানি বলছি। তো প্রথম 1 নম্বর যে কমিটি, সেটা তুমি একটু লিখে রাখতে পারো, ইউনিয়ন পাওয়ার কমিটি। তার চেয়ারম্যান কে ছিলেন? তার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। 2 নম্বর আমি যদি বলি ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, ইউনিয়ন কেন্দ্রীয় সংবিধান কমিটির চেয়ারম্যান, ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, তার চেয়ারম্যানও ছিলেন কে? জওহরলাল নেহেরু। 3 নম্বর যদি আমি বলি প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল, পুরোপুরি লিখে রাখবে, প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, তার চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। আমাদের যে প্যাটেল সাহেব আছে তিনি, সর্দার বল্লভভাই প্যাটেল। 4 নম্বর, তাহলে মোট কটা কমিটির কথা বলেছে? 8টা, যার মধ্যে 4 নম্বর কমিটি হলো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তো মনে হয় তোমরা আগেই পড়ে ফেলেছো, একটু আগেই তোমাদের পড়িয়েছিলাম। ড্রাফটিং কমিটির 7 জন সদস্য ছিল, যার মধ্যে চেয়ারম্যান কে ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই? বি আর আম্বেদকর। আচ্ছা, 5 নম্বর, এগুলো তোমরা এক্সট্রা ভাবে লিখে রাখতে পারো তোমাদের খাতায় বা জেরক্সে। তারপরে লেখো অ্যাডভাইজারি কমিটি, উপদেষ্টা কমিটি, তার চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। আচ্ছা, যদি এই অ্যাডভাইজারি কমিটি সেটা আবার 2 ভাগে বিভক্ত ছিল। এইখানে ছিল একটা হলো ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি আর একটা হলো মাইনরিটি সাব কমিটি। এই যে প্রথম যেটা বলছি ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, এর যে প্রশ্নটা, এটা অলরেডি কিন্তু সিজিএল বলো সিএইচএসএল বলো প্রিভিয়াস ইয়ারে তুমি কিন্তু পেয়ে যাবে। ফান্ডামেন্টাল রাইটের সাব কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন জে বি কৃপালিনী। যদিও তোমরা পরবর্তীকালে পড়তে দেখবে এই সমস্ত কোশ্চেনগুলো রিপিট হবে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম যে অ্যাডভাইজারি যে কমিটিটা সেটা কিন্তু 2 ভাগে বিভক্ত ছিল। একটা ছিল ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, যারা নাকি মৌলিক অধিকারের উপরে মানে ভাবনা চিন্তা করছিল যে মৌলিক অধিকার কোনটা কি দেওয়া হবে তার উপরে। আরেকটা ছিল মাইনরিটি সাব কমিটি, ঠিক
ঠিক আছে। এই মাইনরিটি অর্থাৎ যারা সংখ্যালঘু আছে তাদের জন্য একটা সাব কমিটি তৈরি করা হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। যার চেয়ারম্যান ছিলেন কে? হরিশচন্দ্র মুখার্জি। আচ্ছা, এইটা গেল 5 নম্বর কমিটি। 6 নম্বর কমিটি আমি এদিকে লিখছি। 6 নম্বর কমিটির নাম হলো রুল অফ প্রসিডিওর কমিটি। আচ্ছা, অর্থাৎ যেটা তোমরা এখন পড়ছো, রুল অফ প্রসিডিওর কমিটি, যেটা তোমাদের এই প্রশ্নেই রয়েছে 6 নম্বর প্রশ্ন, তাহলে তার চেয়ারম্যান কে হবে? রাজেন্দ্র প্রসাদ, তাই তো? রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, 7 নম্বর কমিটির চেয়ারম্যান, আচ্ছা 7 নম্বর কমিটি বলে দিই তোমাদের, স্টেট কমিটি। স্টেট কমিটি অর্থাৎ রাজ্যের যে কমিটি, তার চেয়ারম্যানও ছিলেন জওহরলাল নেহেরু। স্টেট কমিটি, তার চেয়ারম্যান ছিলেন কে? জওহরলাল নেহেরু। 8 নম্বর যে কমিটি সেটা হলো স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি, এই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ভিভিআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাজেন্দ্র প্রসাদ দুটো কমিটির চেয়ারম্যান, রুল অফ প্রসিডিওর কমিটি আর হলো স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি বললাম যে আমাদের সংবিধান সভায় কিছু মেজর কমিটি ছিল, কিছু মাইনর কমিটি ছিল। মেজর কমিটির সংখ্যা কয়টি? 8টি, এবং 8টা থেকেই কিন্তু কোশ্চেন কোনো না কোনো বছর আসে। প্রথম যে কমিটির নাম বলেছিলাম ইউনিয়ন পাওয়ার কমিটি, দ্বিতীয় কমিটি বলেছিলাম ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, তৃতীয় কমিটি বলেছিলাম প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, চতুর্থ হলো ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি, পঞ্চম হলো পঞ্চম যেটা রয়েছে অ্যাডভাইজারি কমিটি। এইটা আবার দুটো ভাগে বিভক্ত ছিল বলেছিলাম, ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি আর একটা হলো মাইনরিটি সাব কমিটি। তো ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি যেটা, তার চেয়ারম্যান ছিল হলো জেবি কৃপালিনী, আর মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান ছিল হরিশচন্দ্র মুখার্জি। আর এমনি অ্যাডভাইজারি যে কমিটি, তার চেয়ারম্যান ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আর এছাড়া রয়েছে আরও কি, রুল অফ প্রসিডিওর কমিটি, স্টিয়ারিং কমিটি, দুটোরই কিন্তু তোমার চেয়ারম্যান ছিলেন হলো রাজেন্দ্র প্রসাদ, আর হলো স্টেট কমিটির চেয়ারম্যান ছিলেন কে? জওহরলাল নেহেরু। আচ্ছা, 7 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখো, ভারতীয় সংবিধানে কয়টি তফসিলি আছে বা শিডিউল আছে? হাউ মেনি শিডিউলস ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল হ্যাভ? তাহলে ভারতের সংবিধানে মোট কয়টা তফসিলি আছে? 12টি তফসিলি আছে। আচ্ছা, এই যে তফসিলিতে কি আছে 12টা তফসিলিতে, সেটা আমি তোমাদের পরবর্তীতে আলোচনা করে দেবো, ঠিক আছে? এখানে যেহেতু জায়গা রাখা নেই, আমাদের ঠিক কোনো না কোনো প্রতিটা যখন তফসিলি আসবে এক এক করে, তখন আমি তোমাদের আলোচনা করে দেবো। আচ্ছা, 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার উত্তরটা একটু দেখে নিই। বলছে যে লিখিত সংবিধানের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তোমরা সকলেই জানো যে লিখিত সংবিধান, আমাদের যে সংবিধানটা লেখা হয়েছিল সেটা হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান, লিখিত সংবিধান। এবং ব্রিটেনের যে সংবিধান সেটা কিন্তু অলিখিত সংবিধান, এটা তোমরা আশা করি জানো। আর আমাদের যে সংবিধান যে লেখা হয়েছিল, সেই লেখার যে ধারণাটা, এটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল আমেরিকার কনস্টিটিউশন থেকে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছিল? আমেরিকার কনস্টিটিউশন থেকে, অর্থাৎ অপশান ডি হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার, আমেরিকার কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, তো চলো দেখে নিই তার পরের কোশ্চেন। 9 দাগের কোশ্চেনের উত্তর কি বলছে? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কে মুন্সি, বিএন রাও, না সচিদানন্দ সিনহা? ভীষণই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এটা কিন্তু বারবার আসে এই কোশ্চেনটা। তাও কি বলছে? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার মানে সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বিএন রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা কিন্তু, ঠিক আছে? এরপরে তোমরা দেখবে, হুইচ অ্যাক্ট ফর্মড দ্য বেসিস অর ব্লুপ্রিন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোন আইনটি ভারতীয় সংবিধানের ভিত্তি বা ব্লুপ্রিন্ট গঠন করেছে? তোমরা এটা খুবই ভালো কোশ্চেন। 1905 দেখবে যে অ্যাকচুয়ালি ইংরেজরা যখন শাসন করত, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি
আমাদের এখানে শাসনটা চালাতো। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার চলে যায়, মহারানী ভিক্টোরিয়া নিয়ে নেয়, এবং সেই সময় কি হয়, বিভিন্ন ধরনের অ্যাক্ট, তার আগে থেকেই বিভিন্ন ধরনের অ্যাক্ট কিন্তু পাঠানো হয় ভারতে, এবং সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু ভারতে শাসন কার্যটা চলতে থাকে। এরকম ভিন্ন ভিন্ন অ্যাক্ট আছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। দেখবে প্রতি ক্ষেত্রে 20 বছর অন্তর অন্তর এই অ্যাক্টগুলো অ্যাকচুয়ালি পাঠানো হবে, তোমরা যদি একটু লক্ষ্য করো। তো 20 বছর অন্তর অন্তর অ্যাক্টগুলো পাঠানো হবে। যদি কখনো কোনো ভারতে কোনো সমস্যা হয়ে যায়, তার কারণে স্পেশাল কিছু কিছু অ্যাক্ট আসতো, সেটা সেক্ষেত্রে ওই যে 20 ইয়ারের যে টেনিওরটা সেটা কিন্তু একটু মানে ওটার আগে হয়তো হয়ে যেত, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্ট তার আগেই চলে আসতো। তো এরকম কত অনেকগুলো অ্যাক্ট আছে, যার মধ্যে ভারতীয় যে সংবিধান তার ব্লু প্রিন্ট বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-কে। তাহলে ভারতের সংবিধানের যে ব্লু প্রিন্ট বলা হচ্ছে ভারত সরকার আইন কত, 1935 সালে। আর এইটা ভারতের যে সংবিধান তার যা তার 75% মোটামুটি বলা হয় যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই পাওয়া গেছে, ঠিক আছে, প্রায় 70%। তো এর জন্য একে ব্লু প্রিন্ট বলা হচ্ছে, ঠিক আছে। তো চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, অফিস অফ গভর্নর, তাই তো, দ্য আইডিয়া অফ অফিস অফ গভর্নর মানে গভর্নরের যে অফিস। আমাদের প্রত্যেকটা রাজ্যে কিন্তু রাজ্যপাল থাকে, তোমরা সবাই জানো। আবার কি কি হতে পারে দেখো, এখান থেকেও একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, যে কোনো একটা রাজ্যের গভর্নর সে কি অন্য রাজ্যেরও গভর্নর হতে পারে? অবশ্যই হতে পারে, কিন্তু হ্যাঁ, একটা রাজ্যের গভর্নর কিন্তু দুটো রাজ্য সে চালাতে পারে, ঠিক আছে। তো অফিস অফ গভর্নর এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? অফিস অফ গভর্নরও নেওয়া হয়েছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ অপশন সি হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের বিচার বিভাগীয় নীতিগুলির বিচার বিভাগীয় পর্যালোচনা এবং স্বাধীনতার ক্ষমতা ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে। ভিভিআই কোশ্চেন এটাও বলছে, দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি প্রিন্সিপালস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ফ্রম। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বিচার বিভাগীয় পর্যালোচনা, তাই তো। বিচার বিভাগীয় পর্যালোচনা মানে কোনো ক্ষেত্রে যদি বিচার ব্যবস্থায় ভুল হয় সেখানে পর্যালোচনা করার যে ক্ষমতা এটা দেওয়া হয়েছে। এই জিনিসটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইউএসএ। ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তো চলে আসি তার পরের কোশ্চেন, 13 দাগ। কি বলছে, নিচের কোনটি ভারতীয় সংবিধানে আইরিশ সংবিধান, আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ড থেকে কোনটা নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে, কোনটা নেওয়া হয়েছে সেটা আমাকে কিন্তু এখানে বলতে হবে। তো অপশানে প্রথম এতে যেটা রয়েছে অর্থাৎ ডিপিএসপি, অপশন এতে যেটা রয়েছে তার নাম কি? ডিপিএসপি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এইটার সম্পর্কে একটু তোমাদের আগে একটু বুঝিয়ে নিই কি জিনিস এটা। ডিপিএসপি কথার অর্থ কি বলছি আর একবার শুনে নাও। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে রাজ্যের নির্দেশাত্মক নীতি। আচ্ছা, প্রতিটা রাজ্যকে সেন্ট্রাল থেকে কিছু নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশ মতনই কিন্তু রাজ্য চলবে, এটাকেই বলা হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি অর্থাৎ কথা হলো রাজ্যের নির্দেশাত্মক নীতি। তো এই রাজ্যের নির্দেশাত্মক নীতির উদ্দেশ্য মাঝের মধ্যে পরীক্ষায় আসে। তোমরা যদি কখনো ওয়েলফেয়ার স্টেট এই অপশানটা যদি দেখো, ওয়েলফেয়ার স্টেট সাথে সাথে টিক মেরে দেবে, ওয়েলফেয়ার স্টেট, ঠিক আছে। ওয়েলফেয়ার স্টেট মানে তুমি বলতে পারো যে তাহলে এখানে কি বলছে, আইরিশ সংবিধান থেকে কোনটা নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা,
আইরিশ সংবিধান থেকে কোনটা নেওয়া হয়নি। আচ্ছা, আইরিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে সেটা তো আগে জেনে নাও পুরোপুরি, তারপরে কোনটা নেওয়া হয়নি তুমি এমনি অ্যান্সার করতে পারবে। দেখো, আইরিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে এটা পরীক্ষায় মাঝের মধ্যে আসে। তাহলে 1 নম্বর যেটা পরীক্ষা আসে সেটা হলো ডিপিএসপি, এটাই নেওয়া হয়েছে। ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা তুমি পার্ট কততে পাবে বলো তো? ডিপিএসপি পার্ট 4-এ পেয়ে যাবে। হ্যাঁ, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4-এ। সংবিধানে যতগুলো খণ্ড আছে 25টা খণ্ড, তার মধ্যে 4 নম্বর খণ্ডতে কিন্তু ডিপিএসপি পাবে। আচ্ছা, 2 নম্বর যেটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে সেটা হলো ইলেকশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইলেকশন। ইলেকশনের প্রেসিডেন্ট অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। 3 নম্বর ইলেকশন অফ প্রেসিডেন্টের যে মানে অ্যাকচুয়ালি প্রসেসটা, হ্যাঁ প্রসেসটা নেওয়া হয়েছিল। এই যে প্রসেসটা সেটা কেমন সেটা তো পরে গিয়ে আমি বোঝাবো, এরকম ধরনের কোশ্চেন হয়তো আসবে পরবর্তীতে। তারপরে 3 নম্বর যেটা নেওয়া হয়েছিল সেটা হলো রাজ্যসভায় এই প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের যে ভারতের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তিনি রাজ্যসভায় কিছু নমিনেশন করবে। ঠিক আছে, রাজ্যসভায় কিছু লোক নমিনেট করবে। ঠিক আছে, আচ্ছা কতজন নমিনেট করে সেটাও একটু জেনে রাখো। এখন 12 জনকে নমিনেট করে। ঠিক আছে, রাজ্যসভায় প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করে, এবং সেই নমিনেট করার যে বিষয়টা সেটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের আইরিশ কনস্টিটিউশন অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো ব্যাপারটা যেটা আমি বলছি একটুখানি এটা জেনে রাখো। ভারতের যে সংবিধানে বা ভারতের সেন্ট্রালে যেটা আছে, 1 নম্বর হলো প্রেসিডেন্ট, পার্লামেন্ট যেটাকে আমরা বলে থাকি। পার্লামেন্ট কিন্তু 3টে অংশ নিয়ে গঠিত। একটা হলো প্রেসিডেন্ট, 2 নম্বর কি রাজ্যসভা, আর 3 নম্বর হলো লোকসভা। হ্যাঁ, লোকসভা বা লোয়ার হাউস। ঠিক আছে, লোকসভা, এই 3টে নিয়ে কিন্তু পার্লামেন্ট গঠিত, প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা। তো এই প্রেসিডেন্ট কোথায় 12 জনকে নমিনেট করতে পারে দেখলাম, এই রাজ্যসভা বা আপার হাউসে 12 জনকে নমিনেট করতে পারে। এই যে বিষয়টা এটাই নেওয়া হয়েছিল কোথা থেকে? এটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আচ্ছা, তারপরে রাষ্ট্রপতি আমাদের যে তার যে ইলেকশন প্রসেস সেটা নেওয়া হয়েছিল কোথা থেকে? সেটাও নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ট্রান্সফারেবল মানে ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচনটা হয়। তোমরা দেখবে এটাও যদি অপশানে থাকে তুমি সাথে সাথে মেরে দেবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। হ্যাঁ, আরেকটা কি নেওয়া হয়েছিল? রাজ্যের নির্দেশাত্মক নীতি, যেটা নাকি 4 নম্বর খণ্ডে আছে, এটা আমি বলেছি। আর এর উদ্দেশ্য কি? ওয়েলফেয়ার স্টেট। এবার চলো দেখে নিই কোনটা নেওয়া হয়নি। তাহলে ডিপিএসপি নেওয়া হয়েছে, নমিনেশন অফ রাজ্যসভা মেম্বার, ঠিক আছে, এটাও ঠিক আছে। মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, এটাও নেওয়া হয়েছে। তাহলে কোনটা নেওয়া হয়নি? ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, এইটা কিন্তু নেওয়া হয়নি। তাহলে এইটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা এর পরের কোশ্চেনটা তোমরা দেখবে এবার। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন ইন্ডিয়া, এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? এ তো একটু আগেই করে ফেললে তোমরা, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, তাই তো? এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে আসবো। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে রাষ্ট্রপতিকে আমাদের সংবিধানে নেওয়া হয়েছে কোন দেশের থেকে? এটা নেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, ভারতের সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি মানে 3টে যে আমাদের ফোর্স আছে অর্থাৎ এয়ারফোর্স, নেভি আর হলো মিলিটারি, এই 3টে ফোর্সের যে সুপ্রিম কমান্ডার তিনি হবেন কে? আমাদের প্রেসিডেন্ট। আচ্ছা, এই যে বিষয়টা এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকার সংবিধান থেকে। অর্থাৎ তোমার উত্তর হবে অপশান এ হলো এখানে কারেক্ট অ্যান্সার। তো আমাদের প্রথম যে পার্ট 1-এ আমাদের এই 15টা কোশ্চেন ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।